প্রাচীনকাল থেকেই মানুষ কখনো তীর্থযাত্রায়, কখনো বাণিজ্যের সন্ধানে হাজার হাজার মাইল পথ হেঁটে পাড়ি দিয়েছে। সিল্ক রোড ধরে অগণিত বণিক আর যাত্রী এক মহাদেশ থেকে অন্য মহাদেশে গিয়েছে পায়ে হেঁটে। আধুনিককালে দুঃসাহসিক অভিযাত্রীর কথা শোনা যায়, যারা কোনো বাহন ছাড়াই স্রেফ পায়ে হেঁটে বিশ্ব পরিভ্রমণ করেছেন। কিন্তু এর মধ্যেও এক রহস্যময় নারীর কাহিনী ঠিকই আলাদা হয়ে উঠে আসে, লিলিয়ান অ্যালিং। তিনি 1920-এর দশকে এক প্রায় অসম্ভব সংকল্প নিয়েছিলেন, যতদূর সম্ভব পায়ে হেঁটে যুক্তরাষ্ট্র থেকে সোভিয়েত রাশিয়ায় ফিরে যাবেন। লিলিয়ানের জন্ম রাশিয়া না পোল্যান্ডে সঠিকভাবে জানা যায় না। 1920-এর দশকে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। নিউ ইয়র্কে ছোটখাটো কাজ করে টাকা জমাতেন। যুক্তরাষ্ট্রে কয়েক বছর কাটানোর পর তার মনে হলো দেশে ফিরতে হবে। প্রথমে ভেবেছিলেন জাহাজের টিকিট কিনবেন, কিন্তু সেটার দাম যে অনেক। টাকা যখন নেই, পায়ে হেঁটেই তো ফেরা যায়। এই অবিশ্বাস্য ভাবনায় গেঁথে গেল তার মনে। লিলিয়ান নিউ ইয়র্ক ছেড়ে হাঁটতে হাঁটতে গিয়েছেন বাফেলো পর্যন্ত। সেখান থেকে কানাডা সীমান্ত পেরোলেন। দিনটি ছিল 24 ডিসেম্বর 1926, ক্রিসমাস ইভ। ঝিমঝিমে ঠান্ডা, বরফে মোড়া দেশ, আর তিনি অত বিশাল পথ পায়ে হেঁটে চললেন। অনেকে মনে করেছেন তিনি পরিবারকে খুঁজতে বেরিয়েছিলেন। কেউ বলেছেন তিনি তার হারিয়ে যাওয়া প্রেমিকের সন্ধান করছিলেন। 1927 সালের সেপ্টেম্বর মাসে সরকারি রেকর্ড অনুযায়ী লিলিয়ান পৌঁছান কানাডার পশ্চিম প্রান্তে ব্রিটিশ কলাম্বিয়ার হ্যাজেলটনে। সেখানে পাহাড়ি দুর্গম অঞ্চল পেরিয়ে আরও উত্তরের দিকে যাওয়ার পথে তিনি দেখা পেলেন কানাডিয়ান পুলিশদের। তারা দেখতে পেলেন তার জামা কাপড় জীর্ণ হয়ে গেছে, খাবারও অপ্রতুল। লিলিয়ান জানালেন তিনি সাইবেরিয়া যাবেন। পুলিশেরা চিন্তায় পড়ে গেল। এই পাহাড়ি রাস্তা, টেলিগ্রাফ ট্রেইল, তা 1000 মাইল লম্বা। প্রতি 30 মাইল অন্তর অন্তর ছোট্ট কেবিন, যেগুলো মূলত টেলিগ্রাফ লাইন রক্ষণাবেক্ষণের জন্য। লিলিয়ানকে গ্রেফতার করা হয় ভবঘুরের অভিযোগ এনে, যেন অন্তত শীতে তার একটা আশ্রয় হয়। লিলিয়ান জেলে থেকেছেন 2 মাস। জেলে থাকার বদলে $25 জরিমানা দিতে পারতেন, কিন্তু জরিমানা না দিয়ে থাকার সিদ্ধান্তই নিলেন। জেল থেকে ছাড়া পেয়ে লিলিয়ান আবার যাত্রা শুরু করলেন। কাজ নিলেন ভ্যাঙ্কুভারের একটি রেস্তোরাঁয়। আরও কিছু টাকা জমালেন। তারপর 1928 সালের মে বা জুনে আবার রওনা হলেন উত্তরের দিকে। পথে তিনি পৌঁছলেন স্মিথার্স, তারপর সেই দুর্গম টেলিগ্রাফ ট্রেইলের কেবিনে কেবিনে। পুলিশ তাকে বলেছিল প্রতি কেবিনে গিয়ে যেন জানান তিনি ঠিকমতো বেঁচে আছেন। কেবিনগুলোর লাইনম্যান আর পুলিশ কর্মকর্তারা তাকে খাবার, প্রয়োজনীয় জামাকাপড়, এমনকি একটা কুকুরও উপহার দিয়েছিলেন, যার নাম ছিল ব্রুনো। 1928 সালের শেষের দিকে লিলিয়ান পৌঁছলেন ডসন সিটি, ইউকনে। সেখানে শীতকালটা কাটিয়ে দিয়ে খানিকটা কাজ করে টাকা জমিয়ে তিনি একটা পুরনো নৌকা কিনে সেটি মেরামত করলেন। 1929 সালের বসন্তে বরফ গলে নদী খানিকটা চলাচলের উপযোগী হওয়ার সঙ্গে সঙ্গে সেই নৌকা নিয়ে তিনি ইউকন নদী বেয়ে আলাস্কার দিকে পাড়ি দিলেন। এরপরের ঘটনা আরও রহস্যময়। কেউ কেউ বলেছেন তিনি আলাস্কার নোম শহর পর্যন্ত পৌঁছেছিলেন, তারপর আবার হাঁটতে শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল বেরিং প্রণালী পেরিয়ে সাইবেরিয়া যাওয়া। কয়েকজন ইনুইট বা স্থানীয় মানুষ নোমের কাছে তাকে দেখেছেন বলেও জানিয়েছেন। কারো মতে তিনি অদূরে কোনো নদীর তীরেই ডুবে গিয়েছিলেন। আবার অন্যরা বলেন তিনি সত্যি সত্যিই সোভিয়েত রাশিয়ায় গিয়ে পৌঁছেছিলেন, হয়তো কোনো গ্রুপের সাহায্যে বা নিজেই টাকা দিয়ে নৌকা ভাড়া করে। লিলিয়ান অ্যালিংয়ের শেষ পরিণতি আজও কেউ জানে না। কিছু প্রবন্ধে বলা হয়েছে 1930 সালের রাশিয়ার প্রভিদেনিয়া অঞ্চলে এক সাদা চেহারার মহিলা দেখা গিয়েছিল। সঙ্গে 3 জন ইনুইট ছিলেন। হয়তো তিনিই ছিলেন লিলিয়ান, হয়তো তিনি পথেই কোথাও হারিয়ে গেছেন। কিন্তু একটা কথা ঠিক, তার এই অবিশ্বাস্য যাত্রা, হাজার হাজার মাইল পায়ে হেঁটে, নদী পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে এগিয়ে যাওয়া মানব ইতিহাসে এক বিরল উদাহরণ। নিউ ইয়র্কের কোলাহল থেকে ইউকনের বরফ ঢাকা পথে আর আলাস্কার দুর্গম অঞ্চলে লিলিয়ান অ্যালিংয়ের পদচিহ্ন এখনও যেন রহস্যের ধূসর কুয়াশায় ঢাকা। তিনি কি আসলেই সাইবেরিয়া পৌঁছেছিলেন, নাকি পথে কোনো দুর্ভাগ্যজনিত দুর্ঘটনায় হারিয়ে গেলেন? আমরা ঠিক জানি না, কিন্তু একজন নারীর এই বিপুল মানসিক দৃঢ়তা আর ঐকান্তিক চেষ্টা, সেই ছবিটি আমাদের মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে যায়। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।